আজকের গল্প অশরীরী। স্যার, এই নিন চাবি। সুব্রত চাবির গোছা এগিয়ে দিল। চাবি নিয়ে রাজশেখর বললেন, তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করা দেখাশোনা করার জন্য? আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি। চম্পা আর গৌর এই বাড়িতে ঝেড়ে পুঁছে গুছিয়ে রাখে। যারা পিকনিকের জন্য আসে চম্পা তাদের রান্না বান্নাও করে দেয়। তবে রাতে কেউ থাকে না, তো আমরাও কেউ থাকি না রাতে। আর সন্ধ্যা থেকে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয়। এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরেই কিছু ঘর আছে, সেখানেই থাকি। আসলে বাড়ির যিনি প্রথম মালিক তিনি এই ব্যবস্থা করেছিলেন। ঠিক আছে, তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ স্যার, যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটা দড়ি ঝোলাতে দেখবেন। সেটা টানলেই আমার ঘরের ঘন্টাটা বেজে উঠবে। আমি জানতে পারবো আপনারা ডাকছেন। তুমি তো আমাকে এই আদ্যিকালের গল্প শোনাচ্ছ। তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে? হ্যাঁ আছে স্যার, তবে বুঝতে তো পারছেন গ্রামাঞ্চল তো, সন্ধ্যের পর ভালোভাবে টাওয়ারের কানেকশন পাওয়া যায় না। ও ঠিক আছে, তা তুমি কি এক্ষুনি চলে যাবে? তা কেন স্যার, আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘন্টাখানেক পর এসে পৌঁছে দিয়ে যাব। রাজু ওর বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে বললেন, কি হে, রাতে কি খাবে? অন্যরকম ব্যাপার জানলে খাবার কিনেই আনতাম আসার পথে। অনি বললে, আরে চিন্তা কিসের, ও তো বলছে রান্না করিয়ে দেবে। তাহলে বলো কি খাবে? বেশি আর কি, লুচি আর পাঁঠার মাংস কষা, আর একটু গা গরমে করার জন্য পানীয়। তারপর সুব্রত কি তাকিয়ে বলল, কি হে, তো কি হবে? হ্যাঁ, আমি নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এসো, আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন, আর যে ঘরে শোবো তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছো তোমরা। সুব্রত চলে যাওয়ার পর রাজ অনি নিচের ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায়। পুরনো দিনের জমিদারদের বাড়ি, গঙ্গার বাড়ি। এককালে নাকি জমিদাররা এখানে থাকতো। তারপর কোনো এক পুরুষে শহরের দিকে বাড়ি, ওখানে সপরিবারে চলে যান। তারপর থেকে বাড়িটা পড়েছিল। কয়েক পুরুষ পর এক ছেলে, যে বর্তমান বাড়ির মালিক, বাড়িটা ভাড়া দিচ্ছে পিকনিক করার জন্য। এত বড় বাড়ি দেখাশোনা করার জন্য প্রচুর খরচ। বাড়ি ভাড়া দিলে কিছু টাকা তো উঠে আসে, তাই এই ব্যবস্থা। বাড়ির ভেতরে পা দেওয়ার পর ওদের দুজনের মনে হচ্ছিল যেন সত্যি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছেন। ওদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজন। বেশ উঁচু রাজকীয় খাটে শুভ্র সফেন বিছানা পাতা, তার সাথে বালিশ, কোল বালিশ সব আছে। ঝাড়বাতিটা জ্বলছে। এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। পাকা সুইচ দিতে পাখা বেশ জোরে জোরে ঘুরতে শুরু করলো। ওরা ঘরের লাগোয়া বাথরুমে এক এক করে ফ্রেশ হয়ে গেলেন। রাজ দোতলা লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেলেন। তারপর হাত দিয়ে দরজার ছিটকিনি খুললেন, কিন্তু দরজা খুলল না। বেশ চাপ দিতে হলো ওটাকে ঠেলে খুলতে। অবশ্য দরজা খুলে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে। ততক্ষণ বাথরুম থেকে অনিও বেরিয়ে এসেছে। বললেন, রাজ, তোমার জন্য এদিকের জন্য নিজের জমিদারের বাড়ির সদস্য মনে হচ্ছে। রাজ হাসলেন, তবে বল, তুই তো ভাই আসতেই চাইছিলি না, তখন কি আর বুঝবো এত সুখ আছে কপালে। হঠাৎ দরজায় এসে উপস্থিত হলো সুব্রত। বলল, স্যার, আপনাদের খাবার নিয়ে এসেছি। নিচে ডাইনিংয়ে খাবেন না, এখানে দিয়ে যাব? নিচে চলো, বিছানায় বসে কি আর খাওয়া যায়? চলুন। বলেই সুব্রত চোখে পড়ল বারান্দায় কি খোলা দরজাটার ওপারে। বলল, এটা কে খুললো? রাজ উত্তর দিলেন, আমি। ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে। সুব্রত আর কোনো কথা, কোনো বিষয় না তুলে, তাহলে নিচে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিচে ডাইনিংয়ে এসে তাদের চক্ষু ছানা বড়া। এক বিশাল ডাইনিং টেবিল পাতা মনে হয়। একসাথে 30 লোক বসে খেতে পারবেন।
তবে এত লোক এখানে না খেলেও টেবিল আগের আমলের তো সাজানো। ওরা দুজনে এসে মুখোমুখি বসতেই সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল। তারপর বসে বসে খাওয়া দাওয়া করলো। খাওয়া শেষ করে উঠতে বলল, আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন, আপনাদের পানীয় ঢেলে দিচ্ছি। দুজনে এসে সুব্রতর পরিমাণ মতন সব গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে। রাজ বললেন, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক করেছো আমাদের জন্য, আর থাকতে হবে না, রাত তো অনেক হলো, এবার তুমি এসো, দরকার পড়লে তোমাকে পাবো তো? হ্যাঁ স্যার, পাবেন। আমি আসি তাহলে, শুভরাত্রি। সুব্রত চলে গেল। ওরা একটু করে পানীয় গ্লাসে চুমুক দিচ্ছেন আর গল্প করছেন। হঠাৎ অনি বললেন, বুঝলে রাজ, সব ব্যবস্থা যখন করলে তখন জমিদারের নাচ ঘরে বাইজের ব্যবস্থা করলে আরো আনন্দ পেতাম। কোনোদিন তো সামনে থেকে ওইসব দেখার সুযোগ ঘটলো না। এটা বেড়ে বলেছো, কিন্তু আগে বললে। এখন আর কি হবে, শুভ্রকে বললেই হতো। ও কি এত তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে পারতো? মনে হয় না। আচ্ছা, এই চম্পাকে না আসতে পারতো আমাদের মনোরঞ্জন করতে? এই গল্পে মাঝে হঠাৎ ঘরে আলো নিভে গেল। রাজ বললেন, চাহ, লোডশেডিং। সুব্রত তো আগে বলেনি যে আলো হঠাৎ হঠাৎ যেতে পারে, নইলে ওদিকে 2-3টে মোম আনিয়ে রাখতাম। এইরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন অনুভূতি হয়। কি হে, তোমার ভয় করছে নাকি? ঠিক ভয় নয়, তুমি সেই আগের যেমন ভীতু তেমন রয়ে গেছো, জানতাম না। মাঝে মাঝে কিসের যেন শব্দ হলো ঘরের মধ্যে। অনিমেষ জিজ্ঞাসা করলো, কিসের শব্দ ওটা? কোথায় শব্দ? তুমি শব্দ শুনতে পাচ্ছ না? আমি কিন্তু পাচ্ছি ঘুমুরের শব্দ। কোথায়? ওই শোনো। এবার রাজও শুনতে পেল। অন্ধকারের মধ্যে দুজনে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলেন শব্দের উৎস কোথায়। খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখ রসে এলো, দুজনেই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি বেয়ে নিচে আসছে, আর ওর নামার তালে তালে নুপুরের আওয়াজ হচ্ছে। দুজনেই চমকে উঠলেন। সুব্রত তো বলেছিল এই বাড়িতে কেউ থাকে না, তাহলে এই মহিলা কোথা থেকে এলো? মহিলা এগিয়ে কাছে এলো। রাজ ভয় পাত্তা না দিয়ে জিজ্ঞাসা করলো, কে আপনি? কিন্তু প্রশ্ন করতেই টের পেল ওর নিজের আওয়াজ এত চেষ্টার পরেও কেঁপে উঠল। মহিলার হাসি শোনা গেল। সে কি, তোমরা নর্তকী আহ্বান করলে আর এখন চিনতে পারছো না? তোমাকে কে ডাকলো? আমরা তো ডাকিনি। ডাকছো তো। তা কি নাচ দেখাবো? কত্থক নাকি আধুনিক কিছু? তুমি যাও, তোমায় আমরা ডাকিনি। এখন কিন্তু, তখন তো ডেকেছিলে। আমি কিন্তু শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলে, আর যাতে ভবিষ্যতে ওই সন্তানের দোহাই না দিতে পারি তাই ওকে মেরে দিলে। কি সব বলছো আজগুবি? তোমরা আমাকে চিনিই না। চেনো না? তোমাদের রক্ত আছে নারীদের নিয়ে ফুর্তি করা, বদমাইশি করা, আর তোমাদের কথা মতো না চললে তাদের পৃথিবী থেকে হাফিস করে দেওয়া। এই দূষিত রক্ত এখনো শরীরে বয়ে চলছে, তাই তো এতদিন পরেও বাড়িতে এসে নর্তকীর কথা মনে পড়লো। সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারিনি, এবার তো ছাড়া যায় না বলেই দুটো হাত এগিয়ে দিয়ে দুজনের গলা লক্ষ্য করলো। এতটাই আকস্মিকভাবে এত তাড়াতাড়ি ঘটলো যে সব কিছু পালানোর সুযোগ পেল না। সুব্রত সুব্রত করে আওয়াজ তুলতে চেষ্টা করছিল রাজ, কিন্তু গলার স্বর ফুটল না। এদিকে আঙুলের চাপ বেড়ে গলায় বসলো, 2 হাত ধরে ছাড়ানো গেল না। অনি আর রাজু দুজনের কথায় আটকে গেল। দুজনে গো গো করতে লাগলো, কিন্তু গলার ওপরে চেপে বসা হাত দুটোকে ছাড়ানো গেল না। খানিক পরেই দুজনে গড়িয়ে পড়লো মাটিতে। কিছুদিন পরে পুলিশ এসে উদ্ধার করলো পচে গলে যাওয়া 2টি দেহ। অফিসার শুধু ভাবলেন, এরা এখানে এলেন কিভাবে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।